পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আমি অরুণ কুমার মেটে সকলকে স্বাগত। যে কথা বলবার জন্য আজকে আমাকে আসতে আমি বাধ্য হলাম। কয়েকদিন ধরেই বিভিন্ন গ্রুপগুলোতে একটা প্রশ্ন দেখা দিয়েছে যে আগামী 16ই মার্চ আমরা কেন বিকাশ ভবনে যাব। তার দিক তুলে ধরবার জন্য আজকে আমি লাইভ করতে বাধ্য হলাম। কারণ দীর্ঘ 27শে ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ পর্যন্ত বিকাশ ভবনের আধিকারিকদের সঙ্গে যে লড়াই আমরা করেছি, সেই লড়াইয়ের ফল এবং সেখানকার ভেতরকার অবস্থান, সেখানকার যতটুকু নির্যাস আমরা তুলে আনতে পেরেছি, আজকে সেগুলো আপনাদের কাছে শেয়ার করব। 6ই মার্চ আমরা শেষ করেছি, একদম মুখ্যমন্ত্রীকে জানান দিয়েছি যে আমাদের কিছু করবার জন্য, এবং সেখানে যাওয়ার উদ্দেশ্যই ছিল বিগত 27শে ফেব্রুয়ারি থেকে 6ই মার্চ পর্যন্ত বিকাশ ভবনের অন্দরের লড়াইয়ের একমাত্র যে প্রতিফলন মুখ্যমন্ত্রী করতে পারেন, সেই জন্যই তাঁর কাছে যাওয়া হয়েছিল। প্রথমে বলে রাখি যে 27শে ফেব্রুয়ারি আমরা যখন বিকাশ ভবনে গেছিলাম, যে এসপিডি ছিলেন শাম জিয়াউর সাহেব, আজাহার জিয়া, তিনি নতুন এসছিলেন, কয়েকদিনের জন্যই বোধহয় এসছিলেন। তাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে প্যারা টিচারদের জন্য কিছু করার, এবং পার্শ্ব শিক্ষকদের যে করার কথা বলতে গিয়ে তাকে ডিফেন্ড করেছিলেন ওখানকার দুইজন আধিকারিক, যাকে ওয়ান স্যার বলে আমরা অ্যাড্রেস করা হয়, সাম অভিজিৎ বাবু। তিনি তাকে ডিফেন্ড করছিলেন এবং তিনি ফাইলের কথা উল্লেখ করেছিলেন যে বিগত সুপ্রশঙ্কবাবু একটা ফাইল করে গেছিলেন, সেখানে একটা ফাইলের মধ্যে সর্বশিক্ষার সমস্ত ধরনের একদম সার্কেল লেভেল থেকে জেলা লেভেল স্তর পর্যন্ত অফিস বেয়ারার, অফিস স্টাফ, বিভিন্ন ধরনের কর্মীদের একটা ফাইলের মধ্যে করা হয়। এসপিটি সেখানে নিজে স্বীকার করেছিলেন যে এত ক্যাটাগরির ওয়ার্কার আছে, তাহলে ক্যাটাগরিক্যালি তাদের কেন ফাইলগুলোকে আলাদা আলাদা করা হলো না। একসঙ্গে এই ফাইল মান্যতা দেওয়া যে কোনো গভর্নমেন্টের কাছে চাপ, যে কোনো সরকারের পক্ষে চাপ। সেই জন্য আমরা নির্দিষ্ট করে চেয়েছিলাম যে আমরা পার্শ্ব শিক্ষকদের জন্য অবিলম্বে আমাদের স্যালারি হাইক করতে হবে, এবং 1000 টাকা মানছি না, আপনাকে এর মান্যতা দিতে হবে। এবং বিভিন্নভাবে আমরা তাদেরকে বোঝাতে চেষ্টা করেছিলাম আমাদের জীবন যন্ত্রণা এবং পার্শ্ব শিক্ষকদের যে কাজের পরিধি, দীর্ঘ নিয়োগ না থাকায় স্কুলগুলোতে কী অব্যবস্থা চলছে, পার্শ্ব শিক্ষকরা কী কাজ করছে, তাকে আমরা সরজমিনে ইন্সপেকশন করতে বলেছিলাম। তিনি আমাদের থেকে খুব ভালো করেই জানেন যে আমাদেরকে কি কাজ করতে হয়। সেই জন্যে তিনি বুঝেছিলেন যে এনাদের কিছু করবার দরকার আছে, এবং সেই মুহূর্তে তিনি ভেবেছিলেন, এবং তৎক্ষণাৎ তিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং এও স্যারের সঙ্গে পরামর্শ করেছিলেন, এবং সেই সময় বলেছিলেন আমি তাদের সঙ্গে আলোচনা করি, তারপর আমি সিদ্ধান্ত নেব। তার সিদ্ধান্তের কথা জানার জন্যই আমরা তার দোরগোড়ায় বসে পড়েছিলাম। আমরা বসেছিলাম এবং ঘোষণা করেই বসেছিলাম যে আপনি যতক্ষণ পর্যন্ত সিদ্ধান্ত না জানাবেন আমরা আপনার এই দরজার সামনে বসলাম। আমরা বসেছিলাম দীর্ঘক্ষণ ধরে। অনেক পুলিশ এসে আমাদেরকে তোলবার চেষ্টা করেছিল। সেদিন হাত জোর করে বলেছিলাম যে আমাদেরকে এই কাজটা করতে দিন, আমরা এই প্রথম দিন এসেছি, আমরা কোনো রকম বিশৃঙ্খলা করব না। একটা গণতান্ত্রিক উপায়ে যেভাবে মানুষকে চাপ সৃষ্টি করা যায়, ঠিক সেইভাবেই আন্দোলনের একটা পবিত্রতা মেনে
আমরা কিন্তু সেই চাপটা সৃষ্টি করবার চেষ্টা করেছিলাম। আমার ব্যথা যন্ত্রণার কথা আমরা প্রকাশ করার চেষ্টা করেছিলাম। সেই সুবাদে তার পরের দিন তিনি কিন্তু আসেননি। 2 তারিখ আপনারা জানেন মাঝখানে 2 দিন ছুটি ছিল, তারপরে 2 তারিখ আপনারা বিপুল জমায়েত দিলেন এবং আমি দম নিয়ে গেছিলাম এবং আমি সত্যি কথা বলছি, মন থেকে লড়াই করতে গিয়েছিলাম, আমার হৃদয় দিয়ে লড়াবার জন্য চেষ্টা করেছিলাম। সেই দিন কিন্তু দেবস্মিতা ম্যাডামকে, তার জয়েন্ট সেক্রেটারি যিনি ছিলেন এবং যাকে এর পরামর্শ এবং অ্যাডিশনাল চিফ সেক্রেটারির পরামর্শ ছাড়া এসপিডি কাজ করতে পারেন না, তাদের সেই জন্য আমরা দেবস্মিতা ম্যাডামকে চাপ দিয়েছিলাম, এই জয়েন্ট সেক্রেটারিকে, এবং দেবস্মিতা ম্যাডামকে অবরুদ্ধ করেছিলেন। তিনি এ নিয়ে বেনিয়ে অনেক কথা আমাদেরকে বলেছেন এবং তাকে ডিফেন্ড করবার জন্য 2 জন ওই আধিকারিক ছিল, বিকাশ ভবনের বসানো আধিকারিক, সরকারের একদম দালাল বলা যেতে পারে, তাদেরকে বসানো ছিল, তারা ডিফেন্ড করছিলেন। কিন্তু ব্যথা যন্ত্রণার কথা, আমাদের কথা কঠিন পাথর হলেও কিন্তু বুঝবে, দীর্ঘ 22 বছর ধরে আমাদের যে যন্ত্রণা হয়েছে তারাও বুঝেছেন। এবং দেবস্মিতা ম্যাডামকে আমরা ঘেরাও করেছিলাম এবং আপনারা জানেন যে প্রায় 30-40 জন পুলিশ অফিসার এসে আমাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আমরা সময় চেয়েছিলাম এবং ভগীরথ ঘোষের অসাধারণ নেতৃত্বে সেই দিন আমরা ওভারকাম করতে পেরেছিলাম এবং শেষ পর্যন্ত দেবস্মিতা ম্যাডাম স্বীকার করেছিলেন, আপনারা একটা মেল করুন, সেই মেলের পরিপ্রেক্ষিতে আমি এসপিডিকে আমার হার্ট অ্যান্ড সোল যতটা বোঝানোর আমি চেষ্টা করব, আগামী দিনে আপনারা আসুন। আমি বলেছিলাম আমরা লাগাতার অবস্থানে আসছি, আগামীকাল আমরা ফিরব। সেই দিন আমাদের শিয়ালদায় র্যালি ছিল এবং শিয়ালদায় র্যালিতে যাওয়ার কারণে আমরা কিন্তু তার আগে সকালে বিকাশ ভবন 2টো জোড়া অভিযান ছিল, আপনারা ফেসবুক পোস্টে ছিল আমাদের জোড়া অভিযান। সেই জোড়া অভিযানের মধ্যে বিকাশ ভবন আমরা ছিলাম, আমি ছিলাম, তনুশ্রী ম্যাডাম ছিলাম। ভগীরথ অনেক দেরি হচ্ছে দেখে ভগীরথকে আমরা ছেড়ে দিয়েছিলাম, যেহেতু শিয়ালদার র্যালিটাকে তাকে কভার করতে হবে, ওখানে প্রচুর মানুষজন গিয়েছিল এবং অমিত ছিল। আমরা এসপিডির ঘরে ঢুকেছিলাম, সেই দিন কিন্তু এসপিডি দেবস্মিতা ম্যাডামকে নিয়ে 2 জনে বসে আমাদের সিদ্ধান্ত নিয়েছিল এবং সেখান থেকে আমাদের স্যালারি হাইক করার কথা বলেছিলাম, যে আমাদের স্যালারি বাড়িয়ে করুন, কারণ ওই তথাকথিত ফাইল আর কোনোদিনই হবে না। কারণ যে ফাইলের চাপ, ওটা কোসমিন কালেও ফিরবে কিনা সন্দেহ আছে, ওই ফাইল হবে কিনা সন্দেহ আছে। আর এই ফাইলটাকে যাতে করে পার্শ্ব শিক্ষকদের আলাদা না হয়, ওখানকার অফিসিয়াল স্টাফেদের স্বার্থ আছে, তারা আমাদেরকে শিখণ্ডী করে উদ্ধার হতে চায়, কিন্তু আমরা চাই না। এই অফিসিয়াল স্টাফ, অ্যানাদার জেলা স্তরের যে সমস্ত স্টাফগুলো এই প্যারা টিচারদের কাঁধের উপরে ভর করে তারা বাঁচতে চায়, তারা আলাদা করে লড়ুক। আমরা আমাদের লড়াই লড়তে গেছি, আমরা অন্য কারোর লড়াই লড়তে নয়। আমরা 19টা সংগঠনের লড়াই লড়ব না, আমরা প্যারা টিচারদের লড়াই লড়তে গেছি। সেই জন্যে সেই দিন দেবস্মিতা ম্যাডাম এবং এসপিডি সাহেব তথাকথিত কি করেছিলেন, ভগীরথ ঘোষের মেল করা আবেদনপত্রের ওপর, এবং সেই সঙ্গে বলে রাখি, আমার বলতে কোনো অসুবিধে নেই, জীবন দাস তৃণমূলের একটি সংগঠন শাখা, তারাও কিন্তু প্যারা টিচারদের আলাদা করে স্যালারি হাইকের দাবি করেছেন। তারা বলছেন মুখ্যমন্ত্রীর ওএসডি দপ্তরে দিয়েছিলেন না, আমরা দেখে নিয়েছি, তিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারিকে দিয়েছিলেন, সেখান থেকে এসপিডি হয়ে এসপিডিকে ভাবানোর জন্য বাধ্য করা হয়েছিল এবং এসপিডি ওই জীবন দাসের প্যাড এবং ভগীরথ ঘোষের প্যাড ব্যবহার করে তিনি স্যালারি হাইকের কথা, আশু স্যালারি হাইকের কথা, খুব দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা সিদ্ধান্ত জানিয়েছেন। এবং এও স্যারকে, যেটাকে বলা হয় অ্যাডিশনাল কন্ট্রোলার অফ ফাইন্যান্স, তিনি তাকে নির্দেশ দিয়েছেন যে এদের স্যালারি হাইক করার জন্য আপনি চেষ্টা করুন। আমরা এও স্যারের সঙ্গে দীর্ঘক্ষণ, আমি, ভগীরথ ঘোষ, তনুশ্রীদি এবং মীনাক্ষীদি, আমরা 4 জন মিলে এও স্যারের সঙ্গে আলোচনা করেছি
তিনি বলেছেন যে এখানে পরিষ্কার নয় যে আপনাদেরকে কতটা বাড়াবো, আমি তো নিজের মতো করতে পারি না, আমাকে এসপিডির সঙ্গে বসতে হবে এবং বসে আপনাদের স্যালারিটা কত হাইক করা যায় সেই মর্মে একটা ফাইল আমরা পাঠাতে চাই, আপনাদের জন্য কিছু করতে চাই। আপনাদের দৈন্যতা, আপনাদের দুঃখ আমরা সত্যিই সহ্য করতে পারছি না, তারা একথা স্বীকার করেছেন। যারা বলছেন আমাদের আন্দোলনের চাপে ফাইল ফেরত এসছে, সেই ফাইল কোথায় আছে আপনাকে চোখে আঙুল দিয়ে আমি দেখাতে পারি। আপনি চলুন, ফাইল তো আমাদেরকে কেউ দেখালেন না আধিকারিকরা, ওরা বলেছেন আগের এসপিডি করে গেছে। এটাই আমাদের শোনা, এটাই আমাদের কথা। আমি আজকে এই ফেসবুক লাইভে যারা দেখছেন, অবিলম্বে তারা প্রচার শুরু করুন এবং বলুন আমি আগামী 16ই মার্চ মনোরঞ্জন দা এবং শামীম দাকে সঙ্গে করে তাদের দুহাত ধরে ওই বিকাশ ভবনে ঢুকতে চাই। আবারও বলছি, মনোরঞ্জন দা এবং শামীম দাকে আমি আমন্ত্রণ করছি, আপনারা 16ই মার্চ আসুন। আর কাদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের জন্য ফাইল হটেছে, ফাইল ফেরত এসেছে, সেটাও যেমন আপনি বুঝে নেবেন, তেমনি আমরাও প্যারা টিচারদের জন্য কি করতে পেরেছি বা কতটা করেছি। আপনারাও যদি সত্যিকারের প্যারা টিচার দরদি হয়ে থাকেন, যদি অন্যান্য সংগঠনের থেকে বেশি দরদি হয়ে থাকেন, তাহলে আপনারাও আসুন আগামী 16ই মার্চ। মনোরঞ্জন দা, শামীম দাকে আমি অনুরোধ করছি, আমন্ত্রণ করছি, আপনারা দুজনে আসুন, আপনাদেরকে নিয়েই আমি বিকাশ ভবনে ঢুকব আগামী 16ই মার্চ। আপনাদেরকে আমি ওপেন আমন্ত্রণ করলাম। এর আগে আপনাদেরকে চিঠি করা হয়েছিল সমস্ত সাংগঠনিকভাবে। আজকে আমি আপনাকে আমার হৃদয় থেকে বলার কোনো রকম অভিপ্রায় বা কোনো রকম খারাপ অভিপ্রায় নেই। আপনারা আসুন, আপনাদেরকে সঙ্গে করে নিয়ে, আপনাদেরকে সাথে করে নিয়ে বিকাশ ভবনে ঢুকব। আমরা প্যারা টিচারদের জন্য কিছু করতে চাই। আমি আবারও বলছি, মনোরঞ্জন দা, শামীম দা, আপনারা আসুন, আপনাদের দুহাত ধরে আগামী 16ই মার্চ আমি বিকাশ ভবনে ঢুকব। আমি খুব পরিষ্কার করে দিতে চাই আপনাদেরকে, আপনারা অযথা পার্শ্ব শিক্ষকদের নিয়ে কোনো রকম টালবাহানা করবেন না, পলিটিসাইজ করবেন না। আসুন না, আপনারাও তো পার্শ্ব শিক্ষক, আসুন, তাদের দরদটাকে, তাদের পজিটিভিটিটাকে ওই দপ্তর থেকে আমরা বের করে আনতে পারি কি না। তারপর আগামী ভোট ঘোষণা হোক। এ প্রসেস তো ভোট ঘোষণা জন্য অন্তরায় হয় না। দিদিমণি ঘোষণা না করতে পারেন, এমবার্গো থাকতে পারে, কিন্তু প্রসেস, এমআইসি, এই প্রক্রিয়া তো চলতেই থাকে। তাহলে আগামী 16ই মার্চ আমাদের যাওয়ার উদ্দেশ্য একটাই, যে স্যালারি হাইকের কথা জীবন দাসের প্যাড ব্যবহার করে, ভগীরথ ঘোষের প্যাড ব্যবহার করে এসপিডি নিজে নির্দেশ দিয়ে গেলেন অ্যাডিশনাল কন্ট্রোলার অফ ফাইন্যান্সকে, চিফ সেক্রেটারিকে, সেটা কতটা হলো ওই এসপিডির কাছে আমরা জানতে চাইব এবং সেখান থেকে আমরা চেষ্টা চালাবো নবান্নে পাঠানোর। নবান্নকে তো ভাবানো মানে একটাই, মুখ্যমন্ত্রীকে ভাবানো। শেখ হাসিনা আমরা কিছুটা হলেও 6 তারিখে করে আসতে পেরেছি। আগামী দিনেও আমরা সক্ষম হব যদি আমরা সবাই একসাথে জমায়েত হয়ে একভাবে লড়াই করতে পারি। এটুকু আমার বলার। আপনারা অযথা বিভ্রান্ত হবেন না। আপনারা যদি বিশ্বাস রাখেন, ঐক্যমঞ্চের সংগঠনটাকে বিশ্বাস রাখেন, যদি ভগীরথ ঘোষকে বিশ্বাস রাখেন, যদি আমাদেরকে বিশ্বাস রাখেন, আপনারা আসুন। আমি আবারও বলছি, শামীম দা এবং মনোরঞ্জন দার হাত ধরে আমি আগামী 16ই মার্চ বিকাশ ভবনে ঢুকতে চাই এবং আমি চোখে আঙুল দিয়ে দেখাতে চাই যে সেখানে কি কাজ হয়েছে, প্যারা টিচারদের জন্য কি কাজ হয়েছে। তথাকথিত অন্যান্য সংগঠনের এত চাপ, এই ফাইলটাকে উদ্ধার করা আমার মনে হয় খুব কঠিন। সেটা করা কুসমিন খালেও হবে কিনা সন্দেহ। আমরা যে চেষ্টা করে এসেছি সেই চেষ্টাটাকে মান্যতা দেওয়ার জন্যই আগামী 16ই মার্চ আমরা যাব।
আমি সময় পাচ্ছিলাম না, কারণ আমি এই ভেতরকার লড়াইটা, বিকাশ ভবনের ভেতরের সর্বক্ষণ এই লড়াইটা ভগীরথ ঘোষ আমাকে দায়িত্ব দিয়েছিল এবং সেটা আমি করে এসেছি, এবং যতটুকু করেছি আমি সেটুকুই আপনাকে শেয়ার করলাম। যে ওই এসপিডি জীবন দাস তৃণমূলের একটা অর্গানাইজেশন, তার প্যাড ব্যবহার করেছেন এবং ভগীরথ ঘোষের প্যাড ব্যবহার করেছেন। যেখানে আমরা আবেদনপত্র দিয়েছি সেখানে উনি লিখেছেন অতি দ্রুত ইমিডিয়েট এই 1000 টাকা যে বাজেট অ্যাকাউন্টে যে 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে সেখানটাও তিনি উল্লেখ করেছেন এটা নয়, এর থেকেও আরও স্যালারি হাইক করার দরকার আছে এবং আশু তার দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য অ্যাডিশনাল চিফ সেক্রেটারি এবং এও স্যারকে তিনি নির্দেশ দিয়েছেন। এবং এও স্যারের ল্যাপটপ থেকে খুলে আমরা দেখে এসেছি, তিনি দেখিয়েছেন আমাদেরকে। এবার আগামী 16ই মার্চ সমস্ত প্যারা টিচারদের যাওয়ার একটাই উদ্দেশ্য, এই এসপিডিকে ওই মান্যতা দিতে হবে। এবং একদিনে তারা নিশ্চয়ই কিছু ভেবেছেন আমাদের স্যালারি হাইক কতটা করবেন। এবং এও স্যার এটাও বলেছেন যদি ওখানে কোনো ফাইল থেকে থাকে, ফাইল ফেরত আসার কোনো গপ্প নেই, ফাইল সেখানে পৌঁছে গেছে, তাদের ল্যাপটপে লোড আছে। এসব বিভ্রান্তিকর কথা বলার কিছু মনে হয় না। ফাইল এখানেও কপি আছে। এও স্যার বলেছেন যদি এসপিডি আমাকে নির্দেশ দেন তাহলে ওই ফাইল যেটা করা হয়েছিল সুপ্রশঙ্খ বাবু, সেখান থেকে আমি প্যারা টিচারদের কী হয়েছে সেইটা পুট আপ করবো, আমি দেখে নেব, তারপর আলোচনা করে আমি সিদ্ধান্ত নেব। এবং তাকে ভাবানো হয়েছে এবং বিকাশ ভবনের আধিকারিকদের অনেককেই আমরা কিন্তু বোঝাতে সক্ষম হয়েছি। এবং একথা বললে অভিজিৎ বাবু, যিনি তৃণমূলের একজন আধিকারিক বলা যেতে পারে, তিনিও সেদিন বলেছেন আমার সিএমের মিটিং আছে, হ্যাঁ আমরা যে কাজ উনি নির্দেশ দিয়েছেন সেটা দেবস্মিতা ম্যাডাম আগামী দিনে আসুন, দেবস্মিতা ম্যাডামকে বলুন ওনাকে প্রোগ্রেস করতে। আমি তখন বলেছি আপনি সিএমের সঙ্গে যখন মিটিং করতে যাচ্ছেন তাহলে সিএমকে নিশ্চয়ই আমাদের দুর্দশার কথাটা বোঝান, অন্তত প্যারা টিচারদের কথা বোঝান যে এইরকম আপনার দপ্তর থেকে একটা তৈরি করা হচ্ছে, সেটা যেন মান্যতা দেয়। আমি অভিজিৎ বাবুকে বলেছি, দ্যাট মিন্স ওয়ান স্যারকে বলেছি এসপিডি দপ্তরের, তাকে রিকোয়েস্ট করেছি, করজোড়ে রিকোয়েস্ট করেছি। তাই এই ভুল বোঝাবুঝির জায়গায় আমরা যেতে চাইছি না এবং প্যারা টিচারদেরকে বিভ্রান্তি করার জায়গায় আমরা যেতে চাইছি না। আগামী 16ই মার্চ একটাই লড়াই, পার্শ্ব শিক্ষকদের আলাদা করে নতুন কিছু স্যালারি হাইক বিবেচনা করে নবান্নে পাঠাতে হবে এবং নবান্ন কীভাবে ভাববে তার ভাবনা আমরা আবার পরবর্তী আন্দোলনের মধ্য দিয়ে নেব। অর্থাৎ একটা নবান্নকে আমরা ভাবিয়ে এসেছি, নবান্নের সর্বময়ী কর্তা আমাদের যিনি মুখ্যমন্ত্রীকে আমরা 6ই মার্চ জানান দিয়ে এসেছি যে আমাদের কিছু করার দরকার আছে। পরিশেষে বলি যে আধিকারিক এসপিডি থেকে আরম্ভ করে সমস্ত আধিকারিক একই সুরে একটা কথাই বলেছেন, আমরা তো সরকারি চাকুরি মাত্র, কাজ করবেন মুখ্যমন্ত্রী, তিনি করবেন তাকে ভাবান। তারা বারবার ধরে কথা বলেছেন। অতএব তাকে ভাবনার জন্যই আমরা 6ই মার্চ তার ধর্নাস্থলে গেছিল, জীবন মরণ পণ করে গেছিল আমাদের ছেলেরা। আগামী বিগত কল্যাণী কাণ্ডে যখন আমাদের প্যারা টিচাররা মার খেয়েছিল, এই শামীমদা কিন্তু রাতে দৌড়ে এসেছিল ওই কল্যাণী স্টেশনে, মনে পড়ে শামীমদাকে আমার। শামীমদা, আমি বলেছিলাম থানা ঘেরাও হবে, শামীমদা চট করে ডিসিশন নিয়েছিল যে হ্যাঁ আগামীকাল আমরা থানা ঘেরাও করব। আর আজকে যখন আমাদের 3জন প্যারা টিচার, 2জন ম্যাডাম এবং অমিত অ্যারেস্ট হলো, তাদেরকে তৃণমূলের কর্মীরা যাচ্ছে তাইভাবে মার দিল। আপনারা দেখেছেন, মিলিদির ভয়েসটা শুনবেন, মিলিদি লাইভ করছে, তার কষ্টটা দেখুন। যখন প্যারা টিচাররা আক্রান্ত হচ্ছে, আপনারা পার্শ্ব শিক্ষকদের প্রতিনিধি হয়ে আপনারাও একবারও ফোন করে জানলেন না? যখন কল্যাণী কাণ্ড হয়েছিল তখন তো গোপাল দেবনাথও ছুটে এসেছিল। আর যাই হোক, আপনারা কুমিরের কান্না বলেছিলেন, কিন্তু ছুটে এসেছিল, তার প্রাণটা কেঁদেছিল। আমাদের সুজাতা ম্যাডামকে কি অকথ্য অত্যাচার করা হয়েছে, অবর্ণনীয়, যেটা বলা যায় না, আপনাদের কাছে প্রকাশ করা যায় না। অমিতকে যে সমস্ত জায়গায় মারধর করা হয়েছে আপনাদেরকে প্রকাশ করা যায় না, বলা যায় না এই যন্ত্রণার কথা।
এই যন্ত্রণায় যখন আপনি দেখলেন আপনার প্যারা টিচাররা মার খেলো, তাদের উদ্দেশ্য কী ছিল? দিদি আমাদেরকে বাঁচান, এই কথাটা না, তারা পলিটিসাইজ করতে গেছিলো, কোনো রাজনৈতিকভাবে কোনো কিছু কাজ করতে গেছিলো? তা তো করতে যায়নি। তাহলে আপনারা তো কোনো স্টেটমেন্ট দিলেন না, আপনারা ছুটে তো এলেন না, একবার পর্যন্ত ফোনও করলেন না। আমরা সব ভুলে যাচ্ছি। ভুলে গিয়েও আমি বলছি, অযথা পার্শ্ব শিক্ষকদের আর বিভ্রান্ত করবেন না। যদি মনে হয় আগামী 16ই মার্চ শামীম দা, মনোরঞ্জন দা, আপনারা আসুন, আপনাদের দুহাত ধরে আমরা এই বিকাশ ভবনে ঢুকব। প্যারা টিচারদের জন্য যদি কিছু করতে হয়, তাহলে আমরা যে লড়াই জারি রেখেছি সেটা লড়েই আমাদেরকে নিতে হবে। তাই বন্ধুগণ, যত পার্শ্ব শিক্ষক আছেন আমার বন্ধু এবং পার্শ্ব শিক্ষিকা, সকলকে অনুরোধ, আপনারা সকলে সদল বলে প্রিয় পরিজন পরিবারবর্গকে নিয়ে আগামী 16ই মার্চ আপনারা জমায়েত করুন। কোনো কথায় কারো দ্বারা বিভ্রান্ত হবেন না, কারো দ্বারা বিভ্রান্ত হবে না। আপনার হকের আন্দোলন, হকের দাবি, আপনি নিষ্ঠার সঙ্গে, আপনি হৃদয় দিয়ে আন্দোলনে আসুন। ঐক্যমঞ্চের নেতৃত্বরা আপনাদের গায়ে যাতে আঁচড় না কাটে, সমস্ত কিছু সাপোর্ট নিয়েই আমরা নামছি এবং নেমেছি। আপনাদেরকে আগেও বলছি, এখনও বলছি। সামনে ভোট এসে যাচ্ছে, বিষয় না, বিষয়টা এই ভোটের জন্য আমাদের কিন্তু যে প্রক্রিয়া এসপিডি দপ্তর থেকে করা উচিত, নবান্নে যেটা ভাবনা উচিত, সেই ভাবনার জায়গাগুলো আমাদেরকে তৈরি করতে হবে। এবং আগামীতে যে সরকারই আসুক না কেন, আমাদেরকে সঙ্গে নিয়ে তাদেরকেও ভাবাতে হবে এবং এই আন্দোলন চালিয়ে যেতে হবে। এটুকুই আমার বলার। আপনাদের সকলকে নমস্কার, অভিনন্দন। আবারও শেষ বলছি, মনোরঞ্জন দা, শামীম দা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনাদেরকে আগামী 16ই মার্চ আমি দেখতে চাই এবং 16ই মার্চ আপনাদেরকে আপনাদের দুহাত ধরেই আমি বিকাশ ভবনে ঢুকতে চাই। চলুন, আমরা কি করেছি, কি হবে, কি করা যায়, শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের জন্য ভেবে আসুন। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ, সংগ্রামী অভিনন্দন। এবং আগামী 16ই মার্চ আপনারা কেউ ঘরে থাকবেন না, স্কুলটাকে ফেলে রেখে একদম শেষ লড়াই লড়তে চলে আসুন আগামী 16ই মার্চ।